হ্যালো, ওয়েলকাম ব্যাক টু এমডব্লিউবিসিএস। আজকে আমরা ডাব্লিউবিসিএস প্রিলিমসের 2022-এর যতগুলো কোশ্চেন এসছে, অর্থাৎ 17টা কোশ্চেন আছে প্রিভিয়াস ইয়ারে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন থেকে, সমস্ত কোশ্চেন আমরা এখানে আলোচনা করব। এর আগের একটি ভিডিওতে 2023-এর সমস্ত কোশ্চেন আলোচনা করা হয়েছে। যারা আগে ভিডিওটা দেখেনি তারা অবশ্যই আগে ভিডিওটা দেখবে। এবং এখানে যে সমস্ত কোশ্চেন আছে, শুধুমাত্র কোশ্চেন আলোচনা করা হয়নি, তার সাথে সাথে অনেক ডিটেলস এবং অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্ট আলোচনা করা হয়েছে, যেগুলো প্রিলিমস এবং মেন্স উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। যারা আহ, যারা এই সমস্ত যারা যারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করো, তারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটাকে শুধুমাত্র আমরা কোশ্চেন আনসার দেখলাম সেইভাবে করবে না, তার সাথে সাথে দেখবে অনেকগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টও থাকে। শুধুমাত্র তোমরা একটা অপশন দেখলাম, সেই অপশনের সাথে সাথে আরও অনেক রিলেটেড যে আরও 3টে অপশন থাকে কারেক্ট আনসারের সাথেও, সেই অপশনগুলো তোমরা দেখবে। সেখান থেকে কিন্তু অনেক কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে দেখা গেছে। সুতরাং যে সমস্ত কোশ্চেন আলোচনা করা হচ্ছে এবং তার সাথে যে ফ্যাক্টগুলো আলোচনা করা হচ্ছে, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কোশ্চেন তোমরা মন দিয়ে দেখবে এবং তার সাথে সাথে যে ইম্পর্টেন্ট ফ্যাক্ট, সেগুলো তোমরা নোট ডাউন করে নেবে। ওকে, তো চলো শুরু করা যাক আমাদের কোশ্চেন আনসারগুলোতে। তো এর প্রথম কোশ্চেন আমরা দেখে নিই। এনি মানি বিল ক্যানট বি ইন্ট্রোডিউসড ইন দ্য পার্লামেন্ট উইদাউট দ্য কনসেন্ট অফ, অর্থাৎ অর্থ বিল পার্লামেন্টে কার অনুমতি ছাড়া পেশ হয় না। তো এখানে ফার্স্ট অপশন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, অপশন বি স্পিকার অফ দ্য পার্লামেন্ট, অপশন সি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অপশন ডি ইউনিয়ন হোম মিনিস্টার। তো সঠিক উত্তর হয়ে যাবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি অনুমতি দেন মানি বিলটাকে পার্লামেন্ট ইন্ট্রোডিউস করার জন্য। এখানে মানি বিল সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। মানি বিল ডেফিনেশন অফ মানি বিল মেনশন করা আছে আর্টিকেল 110-এ, এবং 112-তে মেনশন করা আছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই দুটো কিন্তু কনফিউশনের জায়গা থাকে। এখানে যদি ডেফিনেশন অফ মানি বিল হয় তাহলে অপশন হয়ে যাবে আর্টিকেল 10, এবং যদি বাজেট বা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কথা থাকে, তাহলে সেখানে সঠিক উত্তর হয়ে যাবে আর্টিকেল 112। এখানে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখে নিই। আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন দ্য প্রেসিডেন্ট ক্যান টেক ওভার দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য স্টেট ইন হিজ ওন হ্যান্ড। অর্থাৎ এখানে নিচে যে সমস্ত আর্টিকেলগুলো মেনশন করা আছে, তার মধ্যে প্রেসিডেন্ট কোন আর্টিকেলের সাহায্যে বা কোন আর্টিকেলের দ্বারা কোনো রাজ্যের প্রশাসনিক অবস্থাটাকে নিজে নিজের দায়িত্বে তুলে নিতে পারে। তো এখানে আর্টিকেল 352, আর্টিকেল 356, আর্টিকেল 351, আর্টিকেল 350। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আর্টিকেল 356। এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। আমাদের ভারতীয় সংবিধানে এই এমার্জেন্সির কথা মেনশন করা আছে। অর্থাৎ আমাদের 3 ধরনের যে এমার্জেন্সি আছে, সেই এমার্জেন্সিগুলোকে আর্টিকেলে সুন্দর করে গুছিয়ে মেনশন করা আছে। সেখানে বলা হয়েছে যে ন্যাশনাল এমার্জেন্সি, যেটাকে আমরা বলি ন্যাশনাল এমার্জেন্সি, মেনশন করা আছে আর্টিকেল 352। এবং ন্যাশনাল এমার্জেন্সি কখন ঘোষণা হবে? যদি যুদ্ধ হয়, এবং যুদ্ধটা হতে হবে এক্সটার্নাল অ্যাগ্রেশন অথবা আর্ম রেবেলিয়ন, যদি সশস্ত্র বিপ্লব যেটা আমরা বলি। এরপর স্টেট এমার্জেন্সি, বা এটাকে বলা হয় প্রেসিডেন্ট রুল, যেটা আর্টিকেল 356 মেনশন করা আছে। সেটা কখন অ্যাপ্লাই হবে ডিউ টু ফেলিয়ার অফ দ্য কনস্টিটিউশন মেশিনারি ইন দ্য স্টেট। অর্থাৎ রাজ্যে যে প্রশাসনিক রাজ্য যে সরকার আছে, সেই সরকার যদি তার প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং তার যে কনস্টিটিউশনভাবে যেভাবে রাজ্যটাকে চলার কথা, সেটা যদি সে ঠিকঠাকভাবে চালাতে না পারে, তখনই পার্লামেন্টের দ্বারা 356 অ্যাপ্লাই করা হয়, এবং প্রেসিডেন্ট সেই সেই রাজ্যটাকে নিজের হাতে নিতে পারবে, এবং তখন কেন্দ্রই চালাবে সেই রাজ্যটাকে। আরেকটা ইমার্জেন্সি মেনশন করা হয়েছে, সেটা হলো ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। অর্থাৎ কোনো রাজ্যে কোনো রকম, রাজ্য নয়, দেশের দেশে যদি কোনো রকম অর্থনৈতিক থ্রেট বা অর্থনৈতিক কোনো রকম অচলাবস্থার সৃষ্টি হয়, তখন আর্টিকেল 360-এর আন্ডারে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পার্লামেন্টের সাহায্যে ঘোষণা করতে পারে। তো এখানে এই যে আর্টিকেল 352 এবং 356 এবং 360 কথা বলা হয়েছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পরীক্ষা দেবে, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসছে। এবং অনেক সময় দেখা গেছে যে এই ন্যাশনাল ইমার্জেন্সি কেন ঘোষণা করা হয়, স্টেট এমার্জেন্সি কেন ঘোষণা করা হয়, এবং সেখানে কার অধিকার থাকে, কার দায়িত্ব থাকে, এবং এছাড়াও ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি কোন আর্টিকেলের দ্বারা এবং কেন ঘোষণা করা হয়, আবার কখন ঘোষণা করা হয়, সেগুলো প্রশ্ন আসে বারবার। তো সুতরাং এই পয়েন্টগুলো তোমরা দেখে নিও। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য প্রোটেক্টর অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য সিটিজেন। অর্থাৎ ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের রক্ষাকর্তা কে? তো অপশন এ লেজিসলেচার, অপশন বি জুডিশিয়ারি, অপশন সি এক্সিকিউটিভ, অপশন ডি নান অফ দি অ্যাবভ। তো সঠিক উত্তর হয়ে যাবে
জুডিশিয়ারি। এখানে আর্টিকেল 32তে বলা হয়েছে যে anyone can directly approach to the Supreme Court or High Court for enforcement of their fundamental rights। অর্থাৎ যদি কারো ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার যদি খর্ব হয়, তাহলে সে সুপ্রিম কোর্ট বা হাই কোর্টে অবশ্যই যেতে পারে। আর্টিকেল 32 এর আন্ডারে সে সুপ্রিম কোর্টে যেতে পারে, এবং আর্টিকেল 226 এর আন্ডারে সে হাইকোর্টে গিয়ে অ্যাপিল করতে পারে। এবার এই জন্য আর্টিকেল 32কে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলা হয়েছে, এবং এই কথাটি কে বলেছেন? ডক্টর বি আর আম্বেদকর। তো আর্টিকেল 32 ইটসেলফ একটা মৌলিক অধিকার এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেকবার কোশ্চেন এসছে। এবার আর্টিকেল 32 দেখবে আর্টিকেলে মেনশন করা আছে, ভারতীয় সংবিধানে মেনশন করা আছে আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35। এর মধ্যে যতগুলো আর্টিকেল আছে প্রত্যেকটা আর্টিকেলই ইটসেলফ একটা মৌলিক অধিকার। নেক্সট কোশ্চেন, দ্য চেয়ারম্যান অফ দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি, অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে? অপশন এ মেম্বার অফ দ্য রুলিং পার্টি, অপশন বি এ মেম্বার অফ দ্য অপোজিশন পার্টি, অপশন সি ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার, অপশন ডি ডেপুটি স্পিকার অফ দ্য পার্লামেন্ট। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এ মেম্বার অফ দ্য অপোজিশন পার্টি। এখানে পার্লামেন্টারি যে ইম্পর্টেন্ট কমিটিগুলো আছে তার মধ্যে তিনটে কমিটি আছে, এস্টিমেট কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি অ্যান্ড কমিটি অফ পাবলিক আন্ডারটেকিংস। তো এখানে এস্টিমেট কমিটি এখানে নাম্বার অফ মেম্বার্স 30, এবং এখানে সমস্ত মেম্বার্স যারা আছে সমস্ত মেম্বার্স লোকসভা থেকেই নির্বাচিত হয়। তো এখানে যদি একটা কোশ্চেন হয় যে সব থেকে লার্জেস্ট কমিটি কোনটা পার্লামেন্টারি কমিটিগুলোর মধ্যে, তো সেখানে সঠিক উত্তর হয়ে যাবে এস্টিমেট কমিটি, কারণ এখানে নাম্বার অফ মেম্বার্স হচ্ছে 30। এবার পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে যে মেম্বার্সগুলো নির্বাচিত হয় তার মধ্যে 15 জন লোকসভা থেকে এবং 7 জন রাজ্যসভা থেকে, এবং এই যে প্রত্যেকের যে টার্ম আছে সেটা কিন্তু 1 ইয়ার করে। এবং এখানে পাবলিক অ্যাকাউন্টস কমিটির ক্ষেত্রে নাম্বার অফ মেম্বার্স হচ্ছে 22 জন। নেক্সট কমিটি যেটা আছে কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস, তো এখানেও মেম্বার্স 22 জন, তার মধ্যে 15 জন লোকসভা থেকে এবং 7 জন রাজ্যসভা থেকে, অর্থাৎ এটা দুটো হাউস থেকেই নির্বাচিত হয়। এবার যদি প্রশ্ন হয় যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে চেয়ারম্যান, তাকে সেক্ষেত্রে তো সঠিক উত্তর হয়ে যাবে মেম্বার অফ অপোজিশন পার্টি। এবার যদি কোশ্চেন হয় যে এস্টিমেট কমিটি বা কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস, এই দুটোর ক্ষেত্রে চেয়ারম্যান কী হবে, তো সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে মেম্বার অফ দ্য রুলিং পার্টি। সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে রুলিং পার্টির থেকে কিন্তু চেয়ারম্যান নির্বাচিত হবে। নেক্সট কোশ্চেন, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ? অপশন এ directly elected by the people, nominated by the president, elected by the members of the state legislature, elected by an electoral college constituted by members of 2 houses of the parliament। তো এখানে ভারতীয় যে ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতি হয় তার নির্বাচনটা কিভাবে হয় সেটা নিয়ে প্রশ্নটা আছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ যে ইলেকট্রাল কলেজটা হয় সেই ইলেকট্রাল কলেজের মাধ্যমে হয়, এবং রাজ্যসভা এবং লোকসভার প্রত্যেকটা মেম্বার অর্থাৎ এমপিগুলোর দ্বারাই নির্বাচিত হয় ভোটের মাধ্যমে। এখানে ভাইস প্রেসিডেন্টের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, আর্টিকেলে মেনশন করা আছে। সেই আর্টিকেল এখানে বলা আছে আর্টিকেল 63তে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মেনশন করা আছে। আর্টিকেল 64 ভাইস প্রেসিডেন্টকে এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা বলা হয়, এবং সেটা মেনশন করা আছে আর্টিকেল 64-এ। আর্টিকেল 65-এ ভাইস প্রেসিডেন্ট হচ্ছে অ্যাক্টিং প্রেসিডেন্ট হয় যখন প্রেসিডেন্টের অ্যাবসেন্সে। এছাড়া আর্টিকেল 66-এ এই যে ইলেকশনের কথাটা মেনশন করা আছে, অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট ইলেকশন কেমন হবে সেটা মেনশন করা আছে আর্টিকেল 66। এখানে বলা আছে অল এমপিস দ্বারা, অর্থাৎ সমস্ত এমপিদের দ্বারা ইলেকশনটা হবে। আর্টিকেল 67-এ ভাইস প্রেসিডেন্ট টার্মের কথা বলা আছে। ভাইস প্রেসিডেন্ট টার্ম অর্থাৎ কত বছর স্থায়ী হবেন উনি? ওনার 5 বছর স্থায়ী হবেন, এবং ওনার স্যালারিটা নির্বাচিত হবে কীভাবে? ডিটারমিন বাই দ্য পার্লামেন্ট অ্যান্ড শ্যাল বি চার্জ আপন দ্য কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, অর্থাৎ যে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে ওনার স্যালারিটা দেওয়া হবে। আর্টিকেল 69-এ ওথ বা শপথ গ্রহণের কথা বলা হয়েছে, এবং সেই শপথ গ্রহণ কার সামনে হবে? প্রেসিডেন্টের সামনে হবে ভাইস প্রেসিডেন্ট শপথ গ্রহণ। রেজিগনেশনের ক্ষেত্রেও ভাইস প্রেসিডেন্টের কাছে রেজিগনেশন পত্র দেবেন। নেক্সট দেখো সেই কোশ্চেনটা ঘুরে ফিরে এসছে। এখানে প্রশ্নে বলা হয়েছে দ্য এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা
তো এখানে রাজ্যসভার এক্স অফিসিয়াল চেয়ারম্যান কে হন? অপশন এ দ্য প্রেসিডেন্ট, অপশন বি দ্য ভাইস প্রেসিডেন্ট, অপশন সি দ্য প্রাইম মিনিস্টার, অপশন ডি নান অফ দেম। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি। তো এখানে একটা প্রশ্ন এখানে যদি বলি, তোমরা কমেন্টে জানাও যে বর্তমান সময়ের কারেন্ট ভাইস প্রেসিডেন্ট কে আছেন? অর্থাৎ আমাদের নবনির্বাচিত যিনি উপরাষ্ট্রপতি হয়েছেন তার নাম কি, সেটা তোমার কমেন্টে জানাও। নেক্সট কোয়েশ্চেন, what is the minimum age required by a citizen to qualified for being a member of Lok Sabha? তো এখানে লোকসভার মেম্বারদের ন্যূনতম কত বছর বয়সে তারা লোকসভার নির্বাচিত হতে পারেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 25, 25। এবং রাজ্যসভার মেম্বারদের ক্ষেত্রে সেটা কত হবে? রাজ্যসভার মেম্বারদের ক্ষেত্রে সেটা হয়ে যাবে 30 ইয়ার্স। নেক্সট কোশ্চেন, মেম্বার্স অফ দ্য স্টেট পাবলিক সার্ভিস কমিশন আর অ্যাপয়েন্টেড বাই, অর্থাৎ রাজ্যে যে সমস্ত পাবলিক সার্ভিস কমিশন আছে তাদেরকে কে অ্যাপয়েন্ট করেন? এখানে সঠিক এখানে অপশনগুলো আমরা দেখে নিই। অপশন এ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, দ্য গভর্নর অফ দ্য স্টেট, নান অফ দেম। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি গভর্নর বা রাজ্যপাল, অর্থাৎ রাজ্যপাল দ্বারা স্টেট পাবলিক সার্ভিস কমিশনের যে সমস্ত মেম্বার তাদের নিয়োগ নিয়োগ হয়। এই স্টেট পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে আমাদের পিএসসি যে সমস্ত ডাব্লিউবিসিএস অফিসারদের নিয়োগ হয় সেটা কিন্তু এই স্টেট পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমেই হয়। এবার যদি প্রশ্ন হয় যে ইউপিএসসির ক্ষেত্রে কারা, ইউপিএসসি যে সমস্ত মেম্বার্স আছেন তাদেরকে কারা নিয়োগ করেন? তো সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু প্রেসিডেন্ট। তাহলে আর্টিকেল 316 আর্টিকেল 316 কিন্তু মেনশন করা আছে যে ইউপিএসসি বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যে সমস্ত মেম্বার্স হবে তাদের কিন্তু প্রেসিডেন্ট নিয়োগ করবেন, এবং রাজ্যের অর্থাৎ স্টেট পাবলিক সার্ভিস কমিশনের যে সমস্ত মেম্বার হবেন তাদেরকে কিন্তু গভর্নর বা রাজ্যপাল নিয়োগ করবেন। তো এখানে এই দুটো কোশ্চেন তোমরা খেয়াল রাখবে, একটা ইউপিএসসির ক্ষেত্রে, একটা এসপিএসসি বা স্টেট পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে কিন্তু দুটো ক্ষেত্রে কিন্তু দুটোই কিন্তু আলাদা করে কোশ্চেন কিন্তু পরীক্ষা দেখা গেছে। প্রিভিয়াস এর কোশ্চেন তোমরা দেখতে পাবে যে দুটো কোশ্চেন কিন্তু আছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস গিভস এ কনস্টিটিউশনাল স্ট্যাটাস টু দ্য পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন? অর্থাৎ নিচে যে সমস্ত অ্যামেন্ডমেন্টগুলো আছে তার মধ্যে কোন অ্যামেন্ডমেন্টের হাত ধরে পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনটা কনস্টিটিউশনাল একটা স্ট্যাটাস পেয়েছে? তো এখানে অপশনগুলো আমরা দেখে নিই। 72, 73, 74 অ্যান্ড 75। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 73, অর্থাৎ 73তম সংশোধনী অর্থাৎ সংশোধনী সংবিধান বিল, অর্থাৎ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনটা কনস্টিটিউশনাল স্ট্যাটাস পেয়েছে। তো এখানে যদি একটা প্রশ্ন তোমার কমেন্টে জানাও এখানে একটা উত্তর, যে 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই অ্যাক্টের মাধ্যমে কোন অথরিটি হচ্ছে কনস্টিটিউশনাল স্ট্যাটাস পেয়েছে বা সাংবিধানিক মর্যাদা পেয়েছে? পরবর্তী প্রশ্ন, ফর দ্য পারপোজ অফ দ্য লেজিসলেশন এডুকেশন ইজ এনলিস্টেড ইন দ্য, অর্থাৎ এডুকেশন এই যে সেক্টরটা আছে, এই সেক্টরটা কোথায় এনলিস্টেড আছে? অপশন এ ইউনিয়ন লিস্ট, অপশন সি, অপশন বি স্টেট লিস্ট, অপশন সি কনকারেন্ট লিস্ট, অপশন ডি রান আউট দেওয়া হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে কনকারেন্ট লিস্ট, অর্থাৎ যৌথ লিস্ট যেটা আছে, অর্থাৎ এখানে রাজ্য এবং কেন্দ্র উভয়ই এই এডুকেশন সেক্টরটা নিয়ে ডিল করতে পারে যৌথ উদ্যোগে। নেক্সট কোশ্চেন, দ্য অ্যাডভোকেট জেনারেল অফ এ স্টেট ইজ অ্যাপয়েন্টেড বাই, অর্থাৎ অ্যাডভোকেট জেনারেল কে অ্যাপয়েন্ট করেন? অপশন এ দ্য চিফ মিনিস্টার, অপশন বি দ্য স্টেট লেজিসলেচার, অপশন সি দ্য গভর্নর, অপশন ডি দ্য স্টেট ল মিনিস্টার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দ্য গভর্নর। এখানে অ্যাডভোকেট জেনারেল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নিই। অ্যাডভোকেট জেনারেল হলেন হাইয়েস্ট লিগাল অ্যাডভাইজার অফ গভর্নমেন্ট অফ স্টেট, অর্থাৎ কোনো রাজ্যের হাইয়েস্ট লিগাল অ্যাডভাইজার সেটা হলেন কি অ্যাডভোকেট জেনারেল, এবং এটা মেনশন আছে পার্ট 6 আর্টিকেল 165-এ। অ্যাডভোকেট জেনারেলের কোয়ালিফিকেশন কি আছে? সেম অ্যাজ হাইকোর্ট জাজেস, অর্থাৎ হাইকোর্টের যে সমস্ত জাজগুলো আছে তাদের যে কোয়ালিফিকেশন থাকা দরকার, এই অ্যাডভোকেট জেনারেলও সেম কোয়ালিফিকেশন হতে হবে। অ্যাপয়েন্ট কে করেন? অ্যাপয়েন্ট বাই দ্য গভর্নর অন দ্য রিকমেন্ডেশন অফ দ্য সিএম, অর্থাৎ সেই রাজ্যের সিএম দ্বারা মনোনীত হবে, এবং সেটা গভর্নর দ্বারা অ্যাপয়েন্ট হবে।
টার্ম কি আছে, নো ফিক্সড টার্ম হ্যাজ বিন মেনশনড, রিমুভাল বাই দ্য গভর্নর। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো প্রিভিলেজ। এই প্রিভিলেজটা কি আছে দেখো, without having the membership of the either house of the state legislature, he can enter and can take part into the proceedings of both house but without right to vote। এখানে দেখো, এখানে কিন্তু তার কোনো রাজ্যের যে বিধানসভা এবং বিধান পরিষদ আছে, সেখানে কিন্তু তাকে কোনো রকম তাকে মেম্বার হতে হবে না, অথচ সে কিন্তু সেই সমস্ত বিধানসভা বা বিধান পরিষদের মিটিংয়ে কিন্তু সে পার্টিসিপেট করতে পারবে এবং সমস্ত মিটিংগুলো সে অ্যাটেন্ড করতে পারবে। কিন্তু তার কিন্তু কোনো ভোটার অধিকার থাকবে না, এবং তার কিন্তু কোনো ভোট অধিকার থাকবে না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে উইদাউট হ্যাভিং এনি মেম্বারশিপ, অর্থাৎ কোনো মেম্বারশিপ থাকছে না, কিন্তু সে কিন্তু পার্টিসিপেট করতে পারছে স্টেট লেজিসলেচারের প্রত্যেকটা মিটিংয়ে এবং মিটিং বা প্রসিডিংস যাই বলো, এবং তার কিন্তু কোনো ভোটাধিকার থাকছে না। র্যাঙ্ক কি আছে, র্যাঙ্ক আছে লাইক অ্যান অর্ডিনারি এমএলএ। এমএলএ মতো র্যাঙ্ক আমরা দেখেছি যে মিনিস্টার, এমএলএ অর্থাৎ মিনিস্টার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এই অ্যাসেম্বলিতে যে সমস্ত মেম্বার্সগুলো আছে তারা সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত হন এবং তারা প্রসিডিংয়ে যান এবং প্রসিডিংয়ে যান। সেরকমভাবে এই প্রিভিলেজ দেওয়া হয় কাকে, অ্যাডভোকেট জেনারেল। এরকম একটা আরেকটা আরেকজন আছেন, তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। সেটাও দেখবে পরবর্তী আমরা কিছু কয়েকটা কোশ্চেনের মধ্যে পেয়ে যাবো, সেখানেও উনিও খুব গুরুত্বপূর্ণ, উনি দেশের ক্ষেত্রে হাইস্ট লিগাল অ্যাডভাইজার। নেক্সট কোশ্চেন, দ্য কোরাম রিকোয়ারমেন্টস ইন দ্য রাজ্যসভা ইজ, অর্থাৎ এই কোরাম রিকোয়ারমেন্টস অর্থাৎ কোরাম ব্যাপারটা আগে একটু বুঝিয়ে বলি। এখানে কোরাম মেনশন করা আছে আর্টিকেল 100 এর আন্ডারে। এবং কোরামটা কি হচ্ছে, কোরাম রেফার্স টু দ্য নাম্বার অফ দ্য মেম্বার্স দ্যাট মাস্ট বি প্রেজেন্ট ফর এ হাউস মিটিংস টু টেক প্লেস। অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভা যে দুটো হাউস আছে, সেই দুটো হাউসের মিনিমাম কতগুলো মেম্বার্স থাকতে হবে যাতে মিটিংটাকে প্রসিড করা যায়। সেই যে মিনিমাম নাম্বারটা, সেটাকে বলা হচ্ছে কোরাম। তো এই মিনিমাম নাম্বারটা কত হতে হবে, 1/10 অফ দ্য টোটাল মেম্বারশিপ অফ দ্য বোথ লোকসভা অ্যান্ড দ্য রাজ্যসভা। অর্থাৎ রাজ্যসভার ক্ষেত্রে যে মেম্বার্স আছে, ম্যাক্সিমাম যে মেম্বার অর্থাৎ টোটাল যে মেম্বার তার 1/10, এবং লোকসভার ক্ষেত্রে যে মেম্বার্স আছে তার 1/10। এই নাম্বারটা যদি ফুলফিল হয় তবেই সেই সেই মিটিংটা প্রসিড করা যাবে, আদারওয়াইজ সেদিনের সেই মিটিংটা ক্যান্সেল হয়ে যাবে। এবার যদি নাম্বারে আমরা হিসাব আসি, তাহলে নাম্বারে দেখবো যে আমাদের লোকসভার যে ম্যাক্সিমাম নাম্বার, সেই ম্যাক্সিমাম নাম্বারটা কত, 550। তো তার 1/10 অর্থাৎ 550 মাল্টিপ্লাই 1/10 অর্থাৎ সেক্ষেত্রে হয়ে যাবে 55 মেম্বার্স। অর্থাৎ লোকসভার কোনো মিটিংটাকে প্রসিড করার জন্য 55 মেম্বার্স অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে। আচ্ছা, এবার যদি রাজ্যসভার হিসাব করে আসি, তাহলে তোমরা বলো রাজ্যসভার ক্ষেত্রে কি হয়েছে, 25 মেম্বার্স কি করে হচ্ছে, রাজ্যসভার ম্যাক্সিমাম সিট কত, 250, তার 1/10 অর্থাৎ অর্থাৎ 25 মেম্বার্সকে অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে মিটিংটাকে প্রসিড করার জন্য। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নটা 25। আচ্ছা, এখানে দুটো ডিরেক্ট কোশ্চেন আছে, সেই দুটো কোশ্চেন আমি ডিরেক্ট যাচ্ছি, বেশি ডিসকাশনে যাচ্ছি না। এখানে প্রশ্ন দেখো, বিলস আদার দেন মানি বিলস আর ইন্ট্রোডিউস ফর বিং পাসড বাই দ্য পার্লামেন্ট ইন। তো এখানে বলা হচ্ছে যে বিল, যে সমস্ত বিলগুলো আমাদের উত্থাপন করা হয়, সেই উত্থাপন বিলগুলোর মধ্যে মানি বিল ছাড়া, অর্থাৎ মানি বিল আমরা দেখেছি যে মানি বিল শুধুমাত্র লোকসভাতে ইন্ট্রোডিউস করা যায়, অন্য কোনটা রাজ্যসভাতে কিন্তু মানি বিল ইন্ট্রোডিউস করা যায় না। এই মানি বিল ছাড়া অন্য যে সমস্ত বিলগুলো আছে, যতগুলো বিল, কনস্টিটিউশন বিল তো আমরা দেখেছি অনেকগুলো বিল, যে বিলগুলো হয় সেই বিলগুলো কোথায় ইন্ট্রোডিউস হয়। তো এখানে অপশান এ লোকসভা, অপশান বি রাজ্যসভা, অপশান সি এনি হাউস অফ দ্য পার্লামেন্ট, অপশান ডি জয়েন্ট সিটিং অফ দ্য বোথ হাউস অফ দ্য পার্লামেন্ট। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এনি হাউস অফ দ্য পার্লামেন্ট। অর্থাৎ মানি বিল ছাড়া যে কোনো বিল দুটো হাউসের, অর্থাৎ রাজ্যসভা বা লোকসভা যে কোনো একটা হাউসের প্রথমে সেই বিলটাকে নিয়ে যাওয়া হয়, এবং সেই বিলটা যদি পাস হয়ে যায় তাহলে তার পরবর্তীতে যদি রাজ্যসভাতে পাস হয়ে যায় তাহলে লোকসভাতে পাঠানো হয়, বা উল্টোটাও, লোকসভাতে পাস হয়ে গেলে রাজ্যসভাতে পাঠানো হয়। নেক্সট কোয়েশ্চেন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ নেইদার পিওরলি ফেডারেল নট পিওরলি ইউনিটারি বাট ইজ এ কম্বিনেশন অফ বোথ, হু সেড সো। অর্থাৎ এই যে কথাটা, এটা কে বলেছেন, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডিডি বসু, ডিডি বসু বা ডিডি বাসু।
আচ্ছা, একটু আগে দেখো আমরা একটা কোশ্চেন ডিসকাশন করছিলাম অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া। তো তারই একটা সিমিলার কোশ্চেন, অর্থাৎ সিমিলার বলতে এখানে এখানে কোশ্চেনে বলা আছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। আমরা যেটা অ্যাডভোকেট জেনারেল পড়েছি সেটা কিন্তু রাজ্যের ক্ষেত্রে, এবং যখনই অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া আসবে তখন কিন্তু সেটা কিন্তু আসবে অল ওভার ইন্ডিয়ার ক্ষেত্রে। তো এখানে প্রশ্নটা আমরা দেখি, হু ইজ দ্য ফার্স্ট ল অফিসার অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এখানে ফার্স্ট ল অফিসার বলা হয়েছে। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ক্ষেত্রে থেকে সেখানে অপশনগুলো আমরা দেখে নিই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অপশন বি ইউনিয়ন ল মিনিস্টার, অপশন সি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অপশন ডি ল সেক্রেটারি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। এবার অ্যাটর্নি জেনারেল সম্পর্কে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখিনি। অ্যাটর্নি জেনারেল হচ্ছেন হাইয়েস্ট লিগাল অ্যাডভাইজার অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ তিনি রাজ্যের তিনি দেশের হায়েস্ট লিগাল অ্যাডভাইজার। এবং সেটা কোথায় মেনশন আছে, পার্ট 5 আর্টিকেল 76 আন্ডারে এটা কিন্তু মেনশন আছে। এই আর্টিকেল 76 কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর্টিকেল 76 দিয়ে কিন্তু কোশ্চেন আছে আর্টিকেল 7 অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কোন আর্টিকেলে মেনশন করা আছে। আচ্ছা, কোয়ালিফিকেশন দেখে নিই আমরা। কোয়ালিফিকেশন কি আছে, কি থাকতে হবে, সেম অ্যাজ দ্য সুপ্রিম কোর্ট জাজেস। আমরা যদি কম্পেয়ার করি তাহলে অ্যাটর্নি জেনারেল ক্ষেত্রে যদি দেখা হয় কোয়ালিফিকেশন সুপ্রিম কোর্ট জাজের মতো হতে হবে, কিন্তু অ্যাডভোকেট জেনারেলের ক্ষেত্রে কি হতে হবে, হাইকোর্টের জাজের মতো। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট কি আছে, অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অন দ্য রিকমেন্ডেশন অফ দ্য পিএম অর্থাৎ প্রাইম মিনিস্টার। আচ্ছা, অ্যাটর্নি জেনারেল ক্ষেত্রে কি হবে, সেটা প্রেসিডেন্ট দ্বারা অ্যাপয়েন্টমেন্ট হবে, কার রিকমেন্ডেশনে, প্রাইম মিনিস্টার রিকমেন্ডেশনে। অ্যাডভোকেট জেনারেলের ক্ষেত্রে কি ছিল, সেটা অ্যাডভোকেট জেনারেলের ক্ষেত্রে ছিল সেটা প্রেসিডেন্ট না হয় সেটা হবে গভর্নর অফ দ্য পার্টিকুলার স্টেট, সেই রাজ্যের ক্ষেত্রে, এবং সেটা কার রিকমেন্ডেশন হবে, সেটা হবে চিফ মিনিস্টার রিকমেন্ডেশনে। এবং এইখানেও অ্যাডভোকেট জেনারেলের ক্ষেত্রে কোনো রকম ফিক্সড টার্ম নেই। আচ্ছা, প্রিভিলেজ কি আছে, প্রিভিলেজ হচ্ছে সে আগের মতোই, উইদাউট হ্যাভিং দ্য মেম্বারশিপ অফ এদার হাউস অফ দ্য পার্লামেন্ট হি ক্যান এন্টার ইনটু অ্যান্ড টেক পার্ট ইন দ্য প্রসিডিংস অফ বোথ হাউসেস বাট উইদাউট রাইট টু ভোট। এখানে দেখো, এখানে কিন্তু অ্যাটর্নি জেনারেলের কোনো রকম ভোট দেওয়ার অধিকার নেই, অর্থাৎ কোনো ভোটাধিকার নেই। কিন্তু সে কিন্তু লোকসভা এবং রাজ্যসভা উভয় মিটিংয়ে সে কিন্তু পার্টিসিপেট করতে পারে। তাহলে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। অ্যাটর্নি জেনারেল এবং অ্যাডভোকেট জেনারেল থেকে দেখবে বহুবার কোশ্চেন এসেছে প্রিভিয়াস ইয়ারে। তোমরা অবশ্যই এই দুটো এই কোশ্চেনটা এবং আগের স্লাইডে একটা কোশ্চেন ছিল যেখানে অ্যাডভোকেট জেনারেলের কথা বলা হয়েছে। দুটো কোশ্চেন, এই পয়েন্টগুলো অবশ্যই তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখবে এবং চাইলে তোমরা এগুলো নোটবুকে নোটবুকে লিখে রাখবে। আচ্ছা, নেক্সট একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নিই আমরা, হু ইজ দ্য গার্জিয়ান অফ দ্য পাবলিক পার্স ইন ইন্ডিয়া। অপশন এ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অপশন বি দ্য ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার, অপশন সি দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, অপশন ডি দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া বা ক্যাগ। এখানে ক্যাগ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নিই। ক্যাগ মেনশন আছে পার্টস 5 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এবং ক্যাগ ইজ দ্য হেড অফ দ্য অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, অর্থাৎ তিনি অডিট এবং অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের হেড। অর্থাৎ অডিট বলতে যেটা তোমরা জানো যে সমস্ত গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে যে সমস্ত খরচপাতি হয় এবং যে সমস্ত বাজেটে অ্যালোকেশন করা হয় সমস্ত কিছু অডিট কিন্তু হয়, যে ঠিকঠাক কোথায় কি খরচ হচ্ছে, ঠিকঠাক খরচ হয়েছে কিনা, বা কত টাকা বেঁচে আছে, কতগুলো এখনো কাজ পেন্ডিং আছে, সেইগুলোর রেসপেক্টে যে প্রত্যেকটা যে খরচপাতি হয় তার একটা অডিট করা, সেটা হচ্ছে ক্যাগের কাজ। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা বলা হয়েছে যে পয়েন্টটা, যেটা দিয়ে কোশ্চেন এসেছিল, ক্যাগ ইজ দ্য গার্জিয়ান অফ দ্য পাবলিক মানি। অর্থাৎ পাবলিক মানি মানে কি, এটা যে পাবলিক যে ট্যাক্স নিচ্ছে অ্যাকচুয়ালি, সেই ট্যাক্সের টাকা যে সমস্ত কাজ বাজ হচ্ছে এমএলএ এমপি বা সমস্ত কিছু রাজ্যের পার্টিকুলার গভর্নমেন্টের তরফ থেকে, তো সেইগুলোর অ্যাকচুয়ালি দেখভাল করার দায়িত্ব কার, সেটা হচ্ছে ক্যাগের। অর্থাৎ এই ক্যাগ কিন্তু সমস্ত রকম যা তথ্য সব কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে পেশ করে, এবং যদি কোনো রকম যদি মিসম্যাচ দেখে সেক্ষেত্রে কিন্তু সেটাও তাকে রিপোর্ট করতে হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে, ইন্ডিয়ার কাছে। নেক্সট পয়েন্ট হচ্ছে ক্যাগ হচ্ছে অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আর ক্যাগের হচ্ছে টার্ম কত, 6 ইয়ার্স অর আপ টু দ্য এজ অফ 65, যে কোনো একটি, অর্থাৎ 6 বছর পর্যন্ত তার পিরিয়ডটা থাকবে, অথবা তার বয়স যদি 65 হয়ে যায় তাহলে তাকে রিটায়ারমেন্ট নিতে হবে, যেটা হুইচ এভার ইজ আর্লিয়ার। নেক্সট কোশ্চেন দেখো, খুবই একটা পরিচিত কোশ্চেন এখানে, অন হুইচ ডেট দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাসেম্বলি। তো কোন ডেটে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাসেম্বলি দ্বারা এই ইন্ডিয়ান কনস্টিটিউশনটাকে অ্যাডপ্টেড করা হয়। এখানে অপশান এ আগস্ট 15, 1947, অপশন বি নভেম্বর 26, 1949,
অপশন সি জানুয়ারি 26, 1950, অপশন ডি আগস্ট 15, 1950। তো সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 26 নভেম্বর 1949। এখানে দেখো, এখানে যে 26 নভেম্বর 1949 যে কনস্টিটিউশনটা অ্যাডপ্ট করা হয়, সেখানে কিন্তু একটা সেখানে সেই যে কনস্টিটিউশনে কী কী ছিল দেখে নাও একবার। একটা প্রিয়াম্বেল ছিল, 395 আর্টিকেল ছিল, 8 স্কেডিউল ছিল এবং 22 পার্টস ছিল। কারেন্টলি কিন্তু এটা 448 আর্টিকেলস, 12 স্কেডিউলস অ্যান্ড 25 পার্টসে ডিভাইড করা আছে। তো এখানে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং কারেন্ট এবং অরিজিনালে কত ডিফারেন্স হয়েছে সেটা দিয়ে কিন্তু কোশ্চেন আছে। আচ্ছা, কমেন্সমেন্ট কবে হয়েছিল, অর্থাৎ অ্যাডপশন হয়েছিল 26 নভেম্বর 1949, বাট কমেন্সমেন্ট অর্থাৎ এটা কবে এটাকে এনফোর্স করা হয়েছিল, তো সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 26 জানুয়ারি 1950। তো এটাই ছিল আমাদের লাস্ট কোশ্চেন। তো আশা করি সমস্ত কোশ্চেন, এই যে 17টা কোশ্চেন ছিল প্রিভিয়াস ইয়ারের, প্রত্যেকটা কোশ্চেন খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে। তোমরা যারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করো, এর আগেও এটা 2022-এর কোশ্চেন, এর আগে 2023-এর কোশ্চেনটাও আলোচনা করা হয়েছে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো, শুধুমাত্র কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করা হয়নি, তার সাথে সাথে অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেখান থেকে অনেক কোশ্চেন কিন্তু প্রিলিমস এবং মেন্স উভয় ক্ষেত্রে কিন্তু এসছে। সুতরাং কোনো কোশ্চেন ইগনোর করবে না, প্রত্যেকটা কোশ্চেন লাইন বাই লাইন দেখবে, এবং প্রত্যেকটা কোশ্চেনের সাথে যে সমস্ত পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেগুলো তোমরা ভালো করে দেখবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হবে পরের ভিডিওতে।